সালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে বিভক্তিকরণের সূত্র। বিভক্তিকরণ বিভক্তিকরণটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে অন্তর্বিভক্তি, একটা হচ্ছে বহির্বিভক্তি। আমি একটু লিখি, তারপরে বুঝাচ্ছি এগুলো কি বোঝাচ্ছে। তাহলে খেয়াল করো কি বললাম। বিভক্তিকরণটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অন্তর্বিভক্তি আর একটা কি বহির্বিভক্তি। এখন এই বিভক্তিটা মানে কি? এটার মানে হচ্ছে, ধরো আমার এরকম অন্তর্বিভক্তিটা কখন হবে, যখন দুইটা বিন্দু মনে করো দেওয়া আছে, একটা এ বিন্দু একটা বি বিন্দু, এটা দেওয়া আছে, দিয়ে বলছে এই এ বির সংযোগ রেখাকে তৃতীয় আরেকটা বিন্দু সি বিভক্তি করছে একটা অনুপাতে, এবং সেটা যদি ওই সি বিন্দুটা মাঝে কোথাও থাকে তখন সেটাকে বলবো অন্তর্বিভক্তি। দেখো, যদি এই যে এ বি এর সংযোগ রেখা এখানে এইটা, আবার আমি যদি এই যে এখানে বলি তাহলে কি হবে এইটা। এখন তৃতীয় আরেকটা বিন্দু সি, সেই সি বিন্দুটা যদি মাঝে কোথাও থেকে সি বিন্দু, এই যে M1 অনুপাত M2, এই যে এতটুকু অনুপাত M1 এতটুকু অনুপাত কি M2, এই অনুপাতে বিভক্ত করে, তখন সেটা হবে কি অন্তর্বিভক্তি। তাহলে তাহলে কি বলছি, যদি সি বিন্দুটা এ বি এর মাঝে কোথাও থেকে, এই যে প্রথম বিন্দু থেকে ওই সি এর দূরত্বটা M1, শেষ বিন্দু থেকে সি এর দূরত্বটা M2, এবং M2ই হতে হবে এরকম না, এর গুণিতক হতে পারে, মানে অনুপাতটা M1 অনুপাত M2 হবে। তাহলে এই অনুপাতটা যদি M1 অনুপাত M2 হয় এবং সি বিন্দুটা যদি AB এর মাঝে কোথাও থাকে, তখন সেটাকে আমরা বলবো কি অন্তর্বিভক্ত। এরপরে আসো বহির্বিভক্ত। যদি ওই সি বিন্দুটাই বাইরে কোথাও থাকে সি, এরপরে এই যে প্রথম বিন্দু থেকে ওই সি বিন্দুর দূরত্বটা M1, আবার শেষ বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব M2, তখন এই যে এটাকে আমরা বলবো বহির্বিভক্ত, এবং লিখবো সি বিন্দুটা এবি কে M1 অনুপাত M2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে তাহলে কি বললাম, যদি সি বিন্দুটা এবি এর সংযোগ রেখার মাঝে কোনো এক জায়গায়, সেটা এই দূরে দূরে হতে পারে, মাঝে কিন্তু মাঝে থাকবে মধ্যবর্তী কোনো স্থানে, তখন সেটাকে আমরা বলবো অন্তর্বিভক্ত। আর যদি সি বিন্দুটা বাইরে কোথাও থাকে তখন বলবো বহির্বিভক্ত। এবং M1 কোনটুকু M2 কোনটুকু এটা বুঝতে হবে, কারণ প্রশ্নে বলে দিবে M1 অনুপাত M2 অনুপাতে। এখন M1 মানে কোনটুকু, যে আদি বিন্দু থেকে সেই সি বিন্দুর এইটার মান হবে M1, এবং শেষ বিন্দু থেকে সি এটা হবে M2। আবার এখানে আদি বিন্দু থেকে ওই সি বিন্দু এইটা হবে M1, শেষ বিন্দু থেকে এইটা হবে কি M2। এখন আমাদের যেটা প্রবলেম হবে পরীক্ষায়, আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, বি এর স্থানাঙ্ক দিয়ে দিবে, সিটাকে বের করতে বলবে। বহির্বিভক্তের ক্ষেত্রে সেম, এ দেওয়া থাকবে বি দেওয়া থাকবে, সিটাকে বের করতে বলবে। কিভাবে বের করব খেয়াল করো, আমি একটু দেখাই কিভাবে বের করতে পারি। ধরো প্রশ্নে আমার এই যে এ বিন্দুটা দেওয়া আছে, এ এর স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে x1, y1, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। এইবার এদের মাঝে কোনো একটা জায়গায় সি বিন্দু আছে, এখানে আছে কি সি বিন্দু x, y, এটাই আমাদেরকে বের করতে হবে। এই সি বিন্দুটা বের করতে হবে। তাহলে আমি এই যে এ বি সি আমাদেরকে কি এই সংযোগ রেখার মাঝে কোথাও সি বিন্দুটা আছে, সেই সি বিন্দু কি অনুপাতে বিভক্ত বলে দিয়েছি, M1 অনুপাত M2, মানে এই যে এতটুকু M1 এতটুকু কি M2, এটাও বলে দিয়েছে। সব এক কালারে হয়ে যাচ্ছে, এগুলো আমরা একটু অন্য কালারে করে দিই। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে বলবে যে সি বিন্দু এক্স ওয়াই স্থানাঙ্কটা বের করো। খেয়াল করো, আমি এভাবে ভাবি বিষয়টাকে। মনে করো এটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার এক্স অক্ষ। তাহলে তোমরা বলো তো, এখানে এই যে এতটুকু কত হবে বলো। আমি এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে আরেকটা লম্ব টানলাম। ওকে, কিন্তু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, সমস্যা নাই, বুঝে নাও এগুলোই লম্ব। হ্যাঁ, এবং এখান থেকে এটার উপর একটা লম্ব টানলাম, এখান থেকে এটার উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, এর ভেতরে কিছুগুলোকে আমি একটু গাঢ় করে দিই। ধরো এই যে এইটা, 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 এইটা গাঢ় করে দিলাম। ওকে, আচ্ছা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি আমরা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমি নামকরণ করি, এটা এ, এটা সি, এটা বি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। ওকে, এখন তোমরা বলো এইটার স্থানাঙ্ক x1, y1, মানে এতটুকু হচ্ছে x1, এতটুকু কি বলো y1। ওকে, আবার এইটার স্থানাঙ্ক কি x, y, মানে এতটুকু x, এতটুকু x, আর এতটুকু কি বলো, এই এতটুকু কি y। আর এখানে এই যে এতটুকু x2, এতটুকু x2, এটা যেহেতু x2, y2, তাহলে এতটুকু x2 আর এতটুকু কি এইটুকু কি বলো y2। তাহলে এখন খেয়াল করো, আমার যদি আমি যদি বলি তোমাদেরকে শুধু এই যে এতটুকু কত এই এতটুকু কত, এতটুকু কি হবে দেখো এই এভাবে ভাবো। এইটা যেহেতু x, তাহলে এতটুকু কত x, এতটুকু x1, তাহলে এইটুকু কত হবে x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 পাইলাম। ওকে,
এবারে এতটুকু y2, এতটুকু কি y, তাহলে এতটুকু কত হবে? এতটুকু y2 মাইনাস y। তাহলে আমি যদি বলি বিডি, বিডি সেটা কত হবে? y2 মাইনাস y। এরপরে আমি যদি বলি এতটুকু কত হবে? দেখো এতটুকু y, এতটুকু কি y1, এই যে এতটুকু y1 ছিল মানে এতটুকু y1, এতটুকু y থেকে y1 বাদ যাবে। তাহলে আমি যদি বলি এই যে সিই, সিই এটা কত হবে? y মাইনাস y1। এন্ড লাস্ট আমি যদি বলি যে এতটুকু কত, আমি যদি বলি যে সিডি, এই সিডির মানটা কত? খেয়াল করো এই এতটুকু কত x2 আর এতটুকু কত x, তাহলে x2 থেকে কি এই x টা বাদ যাবে, তাহলে এতটুকু পাবো। এখান থেকে এতটুকু x2, এখান থেকে এতটুকু x, তাহলে এইটুকু কত? x2 মাইনাস x। তাহলে x2 মাইনাস x। ঠিক আছে, আশা করছি বুঝছো এই পর্যন্ত। এখন এখানে খুব ইম্পর্টেন্ট দুটো কথা দেখো, এখানে এই যে একটা ত্রিভুজ পেয়েছি, এই যে আরেকটা ত্রিভুজ পেয়েছি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ করে বলতে পারবো। কেন? কারণ আমরা শিখেছিলাম ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় তাহলে ওই দুটো ত্রিভুজ কি সদৃশ করি। এখন দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান হতে হবে না, যদি দুইটা ত্রিভুজের অনুরূপ দুইটা কোণ সমান হয় তাহলে তৃতীয় কোণটা অটোমেটিক সমান হবে এবং সদৃশ করে। তার মানে আমার তিনটা বের করার দরকার নেই, আমি যদি দেখাইতে পারি যে না এই কোণ এই কোণ এই কোণ এই কোণ দুইটা সমান, তাহলে তৃতীয়টা অটোমেটিক সমান আর ত্রিভুজ দ্বয় সদৃশ করে। তাহলে খেয়াল করো তো, এখানে এটা লম্ব না, এটা 90 ডিগ্রি না, এটাও কি 90 ডিগ্রি না, তাহলে এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ কি সমান। তাহলে একটা অনুরূপ একটা কোণ সমান গেল। এবারে খেয়াল করো, আমি যদি এইভাবে ভাবি যে এইটা আর এইটা, এরা কি সমান্তরাল না? দুজনেই দেখো এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে এরা এই দুটা রেখা কি সমান্তরাল এবং এটা কি তাদের ছেদক। তাহলে দুইটা রেখা সমান্তরাল, এটা কি তাদের ছেদক, তাহলে এই দুইটা কোণ কি সমান না? এই দুইটা কোণ কি সমান না? কেননা এরা অনুরূপ কোণ, এরা কি অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ দ্বয় কি পরস্পর সমান, তাহলে দুইটা কোণ সমান মানে তৃতীয় কোণ অটোমেটিক সমান এবং ওই দুটো ত্রিভুজ কি হবে সদৃশ করে। তাহলে আমরা লিখে ফেলি যে এখানে ত্রিভুজ যে তোমার এই যে সিডিডি ও ত্রিভুজ এ, এটা সি, এটার নাম কি ই, তাহলে এ ই সি এরা কি সদৃশ কোণ। তাহলে এখন বলো দুইটা ত্রিভুজ সদৃশ কোণের মানে কি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে সমান। তাহলে আমি যদি বলি অনুরূপ বাহুকে এই যে এইটা আর এইটা, তাহলে কি হবে এই ত্রিভুজের এটা এই ত্রিভুজের এটা, তাহলে এসি ডিভাইডেড বাই সিবি। এরপরে এখান থেকে এইটা এখান থেকে এইটা, এটার নাম কি এই ডিভাইডেড বাই এটার নাম কি সিডি। আবার এখানে কি এইটা এইটা অনুরূপ, তাহলে কি হবে ইসি ডিভাইডেড বাই কি হবে বিডি, এটা লেখা যাবে। তাহলে এখন মানগুলা বসাই দেখো, বা এসি, এসি মানে কত বলো? এসি মানে যে এতটুকু কিন্তু m1 বলেই দিয়েছি, এসি কত m1 আর এটা কত m2, তাহলে এসি m1 আর সিবি কত m2 ইকুয়াল টু বলো এই এর মান কত বের করে রেখেছো x মাইনাস x1 ডিভাইডেড বাই সির মান কত x2 মাইনাস x ইকুয়াল টু ইসির মান কত, ইসি বা সি একই কথা y মাইনাস y1 আর বিডির মান কত y2 মাইনাস y। তাহলে খেয়াল করো, আমি প্রথমে এই দুটাকে সমান ভাবি, তিনজনেই সমান, এই দুটাকে নিয়ে যদি আমি কাজ করি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে বলো, বা m1x2 মাইনাস m1x ইকুয়াল টু m2x মাইনাস m2x1। তাহলে খেয়াল করো আমাদের প্রায় শেষের দিকে, তাহলে বা আমি যদি এখান থেকে x গুলাকে একপাশে নিয়ে আসি তাহলে m1x2 এটাকে এই পাশে আনলে কি প্লাস m2x1 ইকুয়াল টু m1x প্লাস m2x, এখান থেকে x কমন নিলে কত হবে m1 প্লাস m2 ইকুয়াল টু সেম এটাই থাকবে এই পাশে, হ্যাঁ এটাই থাকলো। তাহলে অতএব এখান থেকে x ইকুয়াল টু কত হবে, এইটা এই পাশে এসে ভাগ হবে, তাহলে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এটা সূত্র। ঠিক একইভাবে এইটা আর এটা নিয়ে ক্যালকুলেশন করবা, দেখবা y এর মানটা আসবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এটা হবে সূত্র। ঠিক আছে, তাহলে আমি সূত্রের ব্যাখ্যাটা দিলাম, ব্যাখ্যা জানার দরকার নাই, বোঝার দরকার নাই, ব্যাখ্যা বুঝলে ভালো, ভবিষ্যতে যদি তুমি স্টুডেন্ট পড়াও পড়াইতে পারবা, কিন্তু পরীক্ষার জন্য তোমার সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে সূত্রটা আমি একটু লিখে দিই, দেখো সারমর্মটা কি দাঁড়াচ্ছে আমাদের। সারমর্ম যদি অন্তর্বিভক্তি বলে, অন্তর্বিভক্তি বলে চিত্রটা কেমন হবে বলো, চিত্রটা আমি ফ্রেশ ভাবে আরেকবার আঁকাই। ধরো এই যে এইটা হলো মনে করো এ বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, এইটা বি বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, আর এর মাঝে একটা বিন্দু থাকবে সি যেটা x y বের করতে বলবে, আর এতটুকুর মান দেওয়া থাকবে m1, এতটুকুর মান দেওয়া থাকবে m2। তুমি যখন x বের করবা কিভাবে করবা, x বের করার সূত্র হচ্ছে m1 x2
প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y বের করার সূত্র হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এখন বহির্বিভক্তির সূত্রের ব্যাখ্যাটা আমি দিব না, একইভাবে তুমি ব্যাখ্যাটা পারবা। অন্তর্বিভক্তিটার ব্যাখ্যা যেরকম ঠিক সেভাবেই ত্রিভুজ আঁকাবা, বিন্দুগুলো বসাবা, বাইরে বিন্দু নিবা, ত্রিভুজ আঁকাবা, সদৃশকোণী প্রমাণ করবা, মিলে যাবে। এবং সূত্রটা আমি লিখে দিচ্ছি, তাহলে যদি বহির্বিভক্তি বলতো তাহলে এরকম দেওয়া থাকবে। আমাদেরকে যদি ওই এক্স ওয়াই এর স্থানাঙ্ক বের করতে বলে, মনে রাখবা এই সেম সূত্র, শুধু মাঝে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিব। তাহলে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আবার যদি y বের করতে বলে তখন সেম ভাবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। মানে সেম সূত্র, শুধু মাঝে কি দিয়েছি বলো, মাইনাস দিয়েছি। তো সূত্রগুলো এত কষ্ট করে মাথায় রাখার দরকার নেই, আমি সহজে তোমাকে মনে রাখা শেখাচ্ছি। দেখো সূত্রগুলো কিভাবে মনে রাখবা, আমি এগুলো মুছে দিয়ে আবার লিখছি সূত্র, খেয়াল করো। প্রথমে তুমি যেটা করবা, একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিয়ে দিবা, এই এই সূত্রের একটা দাগ দিবা, এইগুলোর সূত্র এরকম করে কি করে দিবা, দাগ দিয়ে দিবা। এবারে কি করবা, যখন অন্তর্বিভক্তি বলবে, মনে রাখবা অন্তর্বিভক্তি বললে প্লাস, বহির্বিভক্তি বললে মাইনাস। তাহলে যখন অন্তর্বিভক্তি বলবে, অনুপাত কে কে বলে, একটা m1 একটা m2, সেই অনুপাতদ্বয়ের যোগফল উপরে লিখবা, অনুপাতদ্বয়ের যোগফল নিচেও লিখবা। তাহলে কি বললাম, অনুপাতদ্বয়ের যোগফল নিচেও লিখবা, উপরেও লিখবা, তবে উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। ফাঁকা ফাঁকা করে লেখার পরে কি করবা, যখন m1 লিখবা এই পাশ থেকে m1, তখন ওই পাশ থেকে x2 লিখবা, x2 লিখবা। যখন m2 লিখবা তখন এই m2 এই পাশ থেকে x1 লিখবা, গুণ করে দিবা। বোঝা গেছে? এরপরে আসো, কোটি বের করার ক্ষেত্রেও সেম। অন্তর্বিভক্তি বললে অনুপাতদ্বয়ের যোগফল নিচে, অনুপাতদ্বয়ের যোগফল উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে যখন m1 লিখেছে এই পাশ থেকে, তখন ওই পাশ থেকে কি আসবে, y2 আসবে, কোটি যেহেতু তাহলে কোটি y2। যখন m2 লিখবা তখন এই পাশ থেকে কাকে লিখবা, y1 কে লিখবা। ওকে, এবার আসো বহির্বিভক্তি। বহির্বিভক্তি বললে অনুপাতদ্বয় কে কে, m1 m2, এই অনুপাতদ্বয়ের বিয়োগফল লিখবা নিচে, এই অনুপাতদ্বয়ের বিয়োগফল লিখবা উপরেও, সেম। অন্তর্বিভক্তি বললে যোগফল, বহির্বিভক্তি বললে বিয়োগফল, অনুপাতদ্বয়ের বিয়োগফল নিচে, অনুপাতদ্বয়ের বিয়োগফল উপরে। এরপর যখন m1 লিখবা তখন ওই পাশ থেকে কি x2, তাহলে x2 গুণ করে দিবা। যখন m2 লিখবা তখন কাকে লিখবা, x1 কে লিখবা। ওকে, একইভাবে যখন কোটি বের করতে বলবে তখনও সেম, অনুপাতদ্বয়ের বিয়োগফল লিখবা নিচে, অনুপাতদ্বয়ের বিয়োগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে যখন এই যে m1 লিখবা তখন কাকে লিখবা, y2, যখন m2 লিখবা তখন কাকে লিখবা, y1। এই হলো সূত্র। আশা করি সূত্রটা তুমি মাথায় ঢুকাই নিতে পেরেছো, টেকনিকটা, আমার এই টেকনিক ফলো করে সূত্রটা লিখে নিতে পারবা। এই সূত্র জানলে তুমি ম্যাথ পারবা। ঠিক আছে, আমরা আগামী দিন ম্যাথ করব, যখন ম্যাথ করব এই টপিকগুলোর উপরে, তখন এই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করব। কাজেই নেক্সট ক্লাসটা করার আগে অবশ্যই এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নাও, কারণ এই সূত্র কিন্তু তোমার লাগবে, এই সূত্র কিন্তু লাগবে, কারণ এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসটা দেখার সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।